গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে প্রমথ চৌধুরীর রচিত চার ইয়ারি কথা আলোচনা করতে চলেছি। চার ইয়ারি কথা 1906 সালে প্রকাশিত হয়েছিল। গ্রন্থকার হলেন প্রমথ চৌধুরী। গ্রন্থরূপ সরস বুদ্ধিপ্রধান গল্প সংকলন। বিষয়: মেঘাচ্ছন্ন এক জমজমাট রাত্রিরে বাঙালি চার বন্ধু পরস্পরের কাছে ব্যর্থ প্রেমের কাহিনী বলেছে। চারটি গল্পেরই নায়িকা বিদেশিনী, আর অন্তত 3টি গল্পের পটভূমি হলো ইংল্যান্ড। গল্পের শেষে দেখা গেছে যে চমকপ্রদ অভিজ্ঞতার উদ্ঘাটন। কেন উল্লেখযোগ্য না, গল্পের শেষে প্রেমিকার পরিচয় উদ্ঘাটন হচ্ছে। চার ইয়ারি গল্পে অন্যতম আকর্ষণের শেষাংশে প্রেমিকার পরিচয় প্রকাশ পেয়েছে। যেমন প্রথম গল্পের প্রেমিকা পাগল, দ্বিতীয় গল্পের চোর, তৃতীয়জন প্রবঞ্চক, আর শেষ গল্পের নায়িকা হলো টেলিফোনে প্রেম নিবেদন করলেও নায়ক পরে জেনেছে সে পরলোকের বাসিন্দা। প্রত্যেক গল্পের শেষে এই চমক ব্যঙ্গের ঝলক লেগে বুদ্ধিপ্রাণ পাঠকের চিত্ত ঝলমল করে ওঠে। গল্পকালের বাকভঙ্গি পাঠককে শুধু হাসায় না, ভাবিয়ে তোলে মাঝে মাঝে। যেমন পাগল প্রেমিকা সম্বন্ধে সেনের কথা, এই আমার প্রথম ভালোবাসা আর এই আমার শেষ ভালোবাসা। এরপরে ইউরোপে কত ফুলের মতো কোমল, কত তারার মতো উজ্জ্বল স্ত্রীলোক দেখেছি, ক্ষণিকের জন্য আকৃষ্ট হয়েছি, কিন্তু যে মুহূর্তে আমার মন নরম হবার উপক্রম হয়েছে সেই মুহূর্তে ওই অট্টহাসি আমার কানে বেঁধেছে, অমনি আমার মন পাথর হয়ে গেছে। সংস্কৃত সাহিত্যের ভাবগত প্রেরণা, লেখকের বুদ্ধিদীপ্ত মনের প্রকাশ ঘটেছে চার ইয়ারি কথায়। চার ইয়ারি কথার ভাব কল্পনার মধ্যে হয়তো দণ্ডির লেখা সংস্কৃতে 10 কুমার চরিত্রের ভাবগত প্রেরণা আছে, তবু এর 4টি চরিত্রের স্বাতন্ত্র্য বিশেষভাবে দর্শনীয়। এরা সকলেই আধুনিক চিন্তাক্ষম ব্যক্তি। লেখকের বুদ্ধিদীপ্ত বক্রোক্তি, ভাষণ ও বস্তুতন্ত্রের দ্বারা দীক্ষিত। অসামান্য এই সংকলন সম্পর্কে অন্নদাশঙ্কর রায় বলেছিলেন, ওর অনেকখানি হয়তো কাল্পনিক বা পড়ে পাওয়া, কিন্তু ওর যেটুকু শ্বাস সেটুকু একটি রক্তিম হৃদয়ের পদ্মরাগমণি, যেমন উজ্জ্বল তেমনি করুণ। আচ্ছা, এই গেল চার ইয়ারি কথা সম্পর্কে সংক্ষেপে আলোচনা, ছোট্ট করে টিকা, যাকে বলে টিকা। এর সাথে সাথে আমি আরেকটা জিনিস আলোচনা করে দিই, সেটা হলো যে আমরা অনেকেই কিন্তু কাশীনাথ তর্কপঞ্চানন সম্পর্কে অজ্ঞাত। কাশীনাথ তর্কপঞ্চানন কে ছিলেন দেখা যাক। কাশীনাথ পেশায় ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের সহকারী পণ্ডিত, তবে দৃষ্টিভঙ্গিতে ছিলেন রক্ষণশীল। স্মৃতি ও শাস্ত্র চর্চায় জ্ঞানী কাশীনাথ রামমোহনের বিরুদ্ধবাদী গদ্য লিখিয়ে রূপে বাংলা সাহিত্যের ইতিহাসে সুপরিচিত হন। রামমোহনের সহমরণ প্রথা বিষয়ে রচনার বিরুদ্ধে কাশীনাথের প্রথম রচনা ছিল বিধায়ক নিষেধকের সংবাদ, 1819 সালে যা প্রকাশিত হয়েছিল। তারপর পদার্থ কৌমুদী 1821 ও আত্মতত্ত্ব কৌমুদী লিখেছিলেন, 1822 প্রকাশিত হয়। এর প্রথমটি ন্যায় দর্শন ও তার ভাষা পরিচ্ছেদের বিবরণ, দ্বিতীয়টি ছিল কৃষ্ণা মিশ্রের প্রবোধচন্দ্রোদয় নাটকের বঙ্গানুবাদ। তারপর তার লেখক সত্তার সুনাম দুর্নামের সঙ্গে বিশেষভাবে জড়িত হয় পাষণ্ড পীড়ন গ্রন্থটি, যা 1823 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এটি রামমোহনের চাবি প্রশ্নের প্রত্যুত্তরে লেখা। রামমোহন তার জবাবে লিখেছিলেন পথ্য প্রদান। পাষণ্ড পীড়ন গ্রন্থটি ছদ্মনামে লেখা। পাষণ্ড পীড়ন কিন্তু কাশীনাথ তর্কপঞ্চাননের লেখা এবং ছদ্মনামে লিখেছিলেন তিনি, কিন্তু আক্রমণের প্রতিপক্ষ স্বনামধন্য রামমোহন হওয়ায় সাধারণ পাঠকের অদম্য কৌতূহল ও অনুসন্ধানে রচয়িতার নাম প্রকাশ হয়ে পড়ে। এর বিষয় ছিল কর্মীর ভাক্তত্ব খণ্ডন, নিন্দার্থবাদ, যথার্থবাদের বিচার, সদাচার, সদ্ব্যবহারের বিশিষ্ট লক্ষণ, নিগূঢ় শাস্ত্র দর্শন তত্ত্ব, হিংসা বিচার, সৌত্রামণি জাগে, সুরাপান খণ্ডন ইত্যাদি। যাই হোক, এই গেল তর্কপঞ্চানন সম্পর্কে, কাশীনাথ তর্কপঞ্চানন সম্পর্কে কিছু সংক্ষেপে ধারণা। হাসুলিবাগের উপকথা সকলেরই জানা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি আঞ্চলিক উপন্যাস, যা 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল।
সেই বিষয় হলো বাঁশবাদী অঞ্চলে কাহাররা। এই কাহারদেরকে নিয়ে লেখা হাসুলিবাগের উপকথা আঞ্চলিক উপন্যাসের মধ্যে অন্যতম একটি উপন্যাস। তো 30 ঘর বাস করতো কাহাররা, একসাথে 30টা ঘর বাস করত। এই অঞ্চলটি বেহারা পাড়া এবং আটপৌড়ে পাড়া নামে দুটি পল্লীতে বিভক্ত ছিল। বেহারা পাড়ার লোকেদের কাজ ছিল পালকি বহন করা, আটপৌড়ে লোকেরা ছিল চাষবাসের কাজে লিপ্ত। বেহারাদের মাতব্বর বনোয়ারি আর আটপৌড়ে পাড়ার নেতা ছিল পরম। এই দুই পাড়ার মধ্যে রেষারেষি, সংঘাত, সংঘর্ষ প্রায়শই ঘটত। তবু এই দুই পাড়াকে এক বিশ্বাসে বেঁধে রেখেছিল, তা হলো কর্তা বাবা বা বাবা ঠাকুর বা কালরুদ্র দেবতা। এই কর্তা বাবা হলেন ব্রহ্মদৈত্য। হাসুলিবাগের পশ্চিম দিকে শিমুল গাছটি ছিল তার আশ্রয়স্থান। চৈত্র মাসের গাজনের সময় কাহাররা প্রধান ভক্ত বনোয়ারির নেতৃত্বে জাঁকজমক করে পুজো করত। এর মাহাত্ম্য সম্পর্কে কাহারদের ছিল অগাধ বিশ্বাস। কিছুটা জানে কালীদহের মাথার বাবা ঠাকুরের আশ্চর্য, অর্থাৎ এই শিমুল বৃক্ষটি। তো যাই হোক, কেন উল্লেখযোগ্য জেনে নিতে হবে। প্রথম পয়েন্ট হলো লোকসংস্কৃতি ভিত্তিক আঞ্চলিকতার প্রতিফলন, যা হাসুলিবাগের উপকথা লোকসংস্কৃতি ভিত্তিক আঞ্চলিক উপন্যাস। বীরভূমের একটি নির্দিষ্ট সীমানায় আবদ্ধ অন্তজ কাহার গোষ্ঠীর মানুষের জীবনধারা, তাদের বিশ্বাস ও সংস্কার এখানে মূর্ত হয়েছে। কাহিনী বর্ণনায় নাটকীয়তা। আঞ্চলিকতার বেড়াজালে আবদ্ধ হলেও এই উপন্যাসের কাহিনী বর্ণনায় নাটকীয়তা সাধারণ পাঠককে দুরন্তভাবে আকর্ষণ করে। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের উপকরণ। এই উপন্যাসে বর্ণিত কাহারদের জীবনযাত্রা বর্ণনা ও উপকরণ সামাজিক নৃবিজ্ঞানীদের মনে গবেষণার কৌতূহল জাগিয়ে তোলে। অন্তজ মানুষকে উপন্যাসের পাত্রপাত্রী করে তোলার কৃতিত্ব এখানে সুস্পষ্ট। পরবর্তীকালের বাংলা উপন্যাসে মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার, কালকুটের বোনের সঙ্গে খেলা ইত্যাদি, প্রফুল্ল রায়ের পূর্ব পার্বতী, এই আরণ্যক মানুষের জীবনযাত্রা চিহ্নিত হয়েছে। অরণ্যবাসী মানুষের জীবনযাত্রা হাসুলিবাগের উপকথা উপন্যাসে চিত্রিত হয়েছে। রাঢ় অঞ্চলের পরিবেশ ও ভাষা ব্যবহার। রাঢ় অঞ্চলের পরিবেশ এবং অন্তজ মানুষের ভাষা ব্যবহারে এই উপন্যাস কালজয়ী গৌরব অর্জন করেছে। এবং মাতব্বর যদি এইটুকুই জানলে চলবে। আশা করছি চ্যানেল ভালো লাগছে। চ্যানেলের ভিডিওগুলো সংক্ষিপ্ত হলেও আলোচনা চলছে এবং পরের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো। আর বলবো যে টিকাগুলো যেগুলো আমি আলোচনা করছি, যাদের ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগছে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।